সপ্তদশ পরিচ্ছেদ। গ্রামের অন্নদা রায় মহাশয় সম্প্রতি বড় বিপদে পড়িয়াছেন। গ্রামের জরিপ আসাতে উত্তর মাঠে তাঁবু পড়িয়াছে। জরিপের বড় কর্মচারী মাঠের মধ্যে নদীর ধারে অফিস খুলিয়াছেন। ছোটখাটো আমলাও সঙ্গে আসিয়াছে বিস্তর। গ্রামের সকল ভদ্রলোকই কিছু জমিজমার মালিক। পিতৃপুরুষের অর্জিত এই সব সম্পত্তির নিরাপদ কূলে জীবনতরণীর লগি কষিয়া পুঁতিয়া জড় পদার্থের ন্যায় উদ্যমহীন, গতিহীন, নিষ্ক্রিয় অবস্থায় দিনগুলি একরূপ বেশি কাটিতেছিল। কিন্তু এবার সকলেই একটু বিপদগ্রস্ত হইয়া পড়িয়াছেন। রাম হয়তো শ্যামের জমি নির্বিবাদে নিজের বলিয়া ভোগ করিয়া আসিতেছে। যদু 10 বিঘার খাজনায় 12 বিঘা নিরুপদ্রবে দখল করিতেছে। এতদিন যাহা পূর্ণ শান্তিতে নিষ্পন্ন হইতেছিল, এইবার সেই সকলের মধ্যে গোলমাল পৌঁছিল। বিপদ একরূপ সর্বজনীন হইলেও অন্নদা রায়ের বিপদ একটু অন্য ধরনের বা একটু বেশি গুরুতর। তাহার এক জ্ঞাতি ভ্রাতা বহুদিন যাবৎ পশ্চিম প্রবাসী। এতদিন তিনি উক্ত প্রবাসী জ্ঞাতির আম কাঁঠালের বাগান ও জমি নির্বিঘ্নে ভোগ করিতেছিলেন এবং সম্পূর্ণ ভরসা ছিল জরিপের সময় পারিয়া উঠিলে সবই অন্ততপক্ষে কতকাংশ নিজের বলিয়া লিখাইয়া লইবেন। কিন্তু কি জানি গ্রামের কে উক্ত প্রবাসী জ্ঞাতিকে কি পত্র লিখিয়াছে, ফলে অদ্য দিন 10 হইল জ্ঞাতিভ্রাতার জ্যেষ্ঠ পুত্রটি জরিপের সময় বিষয় সম্পত্তি দেখাশোনা করিতে আসিয়াছে। মুখের গ্রাস তো গেলই, তাহা ছাড়া বিপদ আরও আছে। ওই আত্মীয়ের অংশের ঘরগুলি বাড়ির মধ্যে ভালো। রায় মহাশয় গত 20 বৎসর সেগুলি নিজে দখল করিয়া আসিতেছেন। সেগুলি ছাড়িয়া দিতে হইয়াছে। জ্ঞাতিপুত্রটি শৌখিন ধরনের কলেজের ছেলে। একখানিতে শোয়, একখানিতে পড়াশোনা করে। উপরের ঘরখানি হইতে লোহার সিন্দুক, বন্ধকি মাল, কাগজপত্রাদি সরাইয়া ফেলিতে হইয়াছে। নিচের যে ঘরে পালিতপাড়া হইতে সস্তা দরে কেনা কড়িবর্গা রক্ষিত ছিল, সে ঘরও শীঘ্র ছাড়িয়া দিতে হইবে। বৈকাল বেলা অন্নদা রায়ের চণ্ডীমণ্ডপে পাড়ার কয়েকটি লোক আসিয়াছেন। এই সময় পাশা খেলার মজলিস বসে, কিন্তু অদ্য এখনো কাজ মেটে নাই। অন্নদা রায় একে একে সমাগত খাতকপত্র বিদায় করিতেছিলেন। উঠানের রোয়াকের ঠিক নিচেই একটি অল্পবয়সী কৃষক বধূ একটা ছোট ছেলে সঙ্গে লইয়া অনেকক্ষণ হইতে ঘোমটা দিয়া বসিয়াছিল। সে এইবার তাহার পালা আসিয়াছে ভাবিয়া উঠিয়া দাঁড়াইল। রায় মহাশয় মাথা সামনে একটু নিচু করিয়া চশমার উপর হইতে তাহার দিকে চাহিয়া বলিলেন, কে তোর আবার কি? কৃষক বধূটি আঁচলের খুঁট খুলিতে খুলিতে নিম্নকণ্ঠে বলিল, মুই কিছু টাকার জোগাড় করেছি অনেক কষ্টে। মোর টাকাটা নেন আর গোলার চাবিটা খুলে দেন। বড্ড কষ্ট যাচ্ছে মনিব ঠাকুর, সে আর কি বলবো। অন্নদা রায়ের মুখ প্রসন্ন হইল। বলিলেন, হরি, নাও তো টাকাটা গুনে খাতাখানায় দেখো তারিখটা, সুদটা আরেকবার হিসেব করে দেখো। কৃষক বধূ আঁচলের খুঁট হইতে টাকা বাহির করিয়া হরিহরের সম্মুখে রোয়াকের ধারে রাখিয়া দিল। হরিহর গুনিয়া বলিল, 5 টাকা। রায় মহাশয় বলিলেন, আচ্ছা, জমা করে নাও। তারপর আর টাকা কই? ওই এখন নেন, তারপর দেবো। মুই গতর খাটিয়ে শোধ করে তুলবো। এখন ওই নিয়ে মোর গোলার চাবিটা খুলে দেন। মোর মাতরে দুটো খেয়ে তো আগে বাঁচাই, তারপর ঘরদোর ফুটো হয়ে গিয়েছে, সে না হয়। এমন নিরুদ্বেগে কথা বলিতেছিল যেন গোলার চাবি তাহার করতলগত হইয়া গিয়াছে। রায় মহাশয়কে চিনিতে তাহার বিলম্ব ছিল। রায় মহাশয় কথা শেষ করিতে না দিয়াই বলিলেন, ভারী যে দেখছি মাগির আবদার। 40 টাকার কাছাকাছি সুদে আসলে বাকি। 5 টাকা এনেছি, নিয়ে গোলা খুলে দেন। ছোট লোকের কাণ্ডই আলাদা। যা, এখন দুপুরবেলা দিক করিস নে। কৃষক বধূ চণ্ডীমণ্ডপে অন্য কাহারও অপরিচিতা নহে। দীনু ভট্টাচার্যি চোখে ভালো দেখিতেন না।
বলিলেন, কে ও অন্নদা? ওই ওপাড়ার তোমরেজের বউ। দিন চারেক হলো তোমরেজ না মারা গিয়েছে, আর সুদে আসলে 40 টাকা বাকি। তাই মরবার দিনই বিকেল থেকে গোলার চাবি দিয়ে রেখেছি। এখন গোলা খুলিয়ে দেন, হ্যান করুন ত্যান করুন। পায়ের তলা হইতে মাটি সরিয়া গেলেও তোমরেজের বউ অত চমকিয়া উঠিত না। সে ব্যাপার এখন অনেকটা বুঝিল। আগাইয়া আসিয়া বলিল, ও কথা বলবেন না মনিব ঠাকুর। মোর খোকার একটা রূপোর নিমফল ছিল, ও বছর গড়িয়ে দিয়েছিল। তাই ভোঁদা শেকরার দোকানে বিক্রি করলে 5টা টাকা দিলে। ছেলে মানুষের জিনিস বেচরার ইচ্ছে ছিল না, তা কি করি, এখন দুটো খেয়ে বাঁচি। ভাবলাম এর পরদিন দেন তো মোর বাছারে মুই আবার নিমফল গড়িয়ে দেব। তা দেন মনিব ঠাকুর, চাবিটা গিয়ে। যা যা, এখন যা। সব টাকা কড়ির কাণ্ড কি নাকে কাঁদলেই মেটে? তা মেটে না। সে তুই কি বুঝবি? আর থাকতো তোর স্বামী তো বুঝতো। আর যা, এখন দিক করিস নি। ওই 5 টাকা তোর নামে জমা রইল, বাকি টাকা নিয়ে আয়, তারপর দেখা যাবে। অন্নদা রায় চশমা খুলিয়া খাপের মধ্যে পুরিতে পুরিতে উঠিয়া পড়িলেন ও বাড়ির ভিতরে চলিয়া যাইবার উদ্যোগ করিলেন। তমরেজের বউ আকুল সুরে বলিয়া উঠিল, কনে যান ও মনিব ঠাকুর? মোর খোকার একটা উপায় করে যান, ওরে মুই খাওয়াবো কি? 1 পয়সার মুড়ি কিনে দেবার যে পয়সা নেই। মোর গোলা না খুলে দেন, মোর টাকা কটা মোরে ফেরত দেন। রায় মহাশয় মুখ খিচাইয়া বলিলেন, যা যা, সন্ধ্যাবেলা মাগি, ফ্যাচ ফ্যাচ করিস নে। 1 মুঠো টাকা জলে যাচ্ছে, তার সঙ্গে খোঁজ নেই। গোলা খুলে দাও, টাকা ফেরত দাও। আর গোলায় আছে কি তোর? জোর 40 ধান, তাতে টাকা শোধ যাবে। ও 5 টাকা উসুল হয়ে রইল, আমার টাকা দেখবো না? ওর ছেলে কি খাবে বলে দাও। ছেলে কি খাবে তা আমি কি জানি? যা, পারিস তো নালিশ করে খোলাগে যা। রায় মহাশয় বাড়ির মধ্যে চলিয়া গেলে দিনু ভট্টাচার্য বলিলেন, হ্যাঁ হ্যাঁ গো বউ, তমরেজ কদিন হলো? কই তা তো। বুধবার দিন বাবা ঠাকুর হাট থে ভাঙন মাছ আনলে, পেঁয়াজ দিয়ে রাঁধলাম, ভাত দিলাম। সহজ মানুষ, ভালো খেলে দিব্যি। খেয়ে বললে মোর শীত করছে, কাঁথা চাপা দিয়ে দেও, দিলাম। ও মা, সইতে তারা উঠতি না উঠতি মানুষ দেখিয়া সার শব্দ দেয় না। দুপুর হতি না হতি মোরে পথে বসিয়ে, মোর খোকারে পথে বসিয়ে, আপনারে একটু বলেন বলে গোলার চাবিটা দিয়ে দেন। সংসারে বড্ড কষ্ট হয়েছে, কর্য কি মুই বাকি রাখবো? যে করে হোক। এই সময়ে নবাগত জ্ঞাতিপুত্রটি আসিয়া পড়াতে কথাবার্তা বন্ধ হইল। দিনু বলিলেন, এসো হে নীরেন বাবাজি, মাঠের দিকে বেড়াতে গিয়েছিলে বুঝি? এই তোমার বাপ ঠাকুরদার দেশ, বুঝলে হে? আর কিরকম দেখলে বলো? নীরেন একটু হাসিল। তাহার বয়স 21-22-এর বেশি নয়, বেশ বলিষ্ঠ গড়ন, সুপুরুষ। কলিকাতার কলেজে আইন পড়ে, অত্যন্ত মৌনী প্রকৃতির মানুষ। দেখিবার জন্য পিতা কর্তৃক প্রেরিত হইলেও কাজকর্ম সে কিছুই দেখেও না, বোঝেও না। দিন রাত নভেল পড়িয়া ও বন্দুক ছুড়িয়া কাটায়। সঙ্গে একটি বন্দুক আনিয়াছে, শিকারের ঝোঁক খুব। নীরেন উপরে নিজের ঘরে ঢুকিতে গিয়া দেখিল, গোকুলের স্ত্রী ঘরের মেঝেতে বসিয়া মেঝে হইতে কি খুঁটিয়া খুঁটিয়া তুলিতেছে। দোরের কাছে যাইতেই তাহার নজরে পড়িল তাহার দামি বিলাতি আলোটা মেঝেতে বসানো। উহার কাঁচের ডুমটা ভাঙিয়া চুরমার হইয়াছে, সারা মেঝেতে কাঁচ ছড়ানো। দোরের কাছে জুতার শব্দ পাইয়া গোকুলের স্ত্রী চমকাইয়া পিছন ফিরিয়া চাহিল। সে আঁচল পাতিয়া মেঝে হইতে কাচের টুকরাগুলি খুঁটিয়া খুঁটিয়া তুলিতেছিল। ভাবে মনে হয় প্রতিদিনের মতো ঘর পরিষ্কার করিতে আসিয়া আলোটি জ্বালিতে গিয়াছিল, কি করিয়া ভাঙিয়া ফেলিয়াছে এবং আলোর মালিক আসিবার পূর্বেই নিজেই অপরাধের চিহ্নগুলি তাড়াতাড়ি সরাইয়া ফেলিবার চেষ্টায় ছিল। হঠাৎ বামাল ধরা পড়িয়া অত্যন্ত অপ্রতিভ হইল। ক্ষতিকারিণীর লজ্জার ভারটা লঘু করিয়া দিবার জন্যই নীরেন হাসিয়া বলিয়া উঠিল, এই যে বৌদি, আলোটা ভেঙে বসে আছেন বুঝি? এই দেখুন ধরা পড়ে গেলেন। আর জানেন তো আইন পড়ি। আচ্ছা,
এখন একটু চা করে নিয়ে আসুন তো বৌদি চট করে, দেখি কেমন কাজের লোক। দাঁড়ান, আলোটা জেলে নি। ভাগিস বাক্সে আর একটা ডুম আছে। গোকুলের স্ত্রী সলজ্জ সুরে বলিল। দেশলাই আনবো ঠাকুরপো? নীরেন কৌতুকের সুরে বলিল, দেশলাই আনেননি, তবে আলো পেরে কি করছিলেন শুনি? বধূ এবার হাসিয়া ফেলিল, নিম্ন সুরে বলিল, ঝুল পড়ে রয়েছে, ভাবলাম একটু মুছে দিই। তা যেমন কাঁচটা নামাতে গেলাম, কি জানি ওসব ইংরেজি কলের আলো। কথা শেষ না করিয়াই সে পুনরায় সলজ্জ হাসিয়া নিচে পলাইল। নীরেন 10-12 দিন আসিয়াছে বটে, সম্পর্কে বৌদিদি হইলেও গোকুলের স্ত্রীর সঙ্গে তাহার বিশেষ আলাপ হয় নাই। কাঁচ ভাঙার সন্ধ্যা হইতে উভয়ের মধ্যে নতুন পরিচয়ের সংকোচটা কাটিয়া গেল। নীরেন অবস্থাপন্ন পিতার পুত্র, তাহার উপর বাংলাদেশের পাড়াগাঁয়ে এই প্রথম আসা। নিঃসঙ্গ আনন্দহীন প্রবাসে দিনগুলি কাটিতে চাহিতেছিল না। সমবয়সী বৌদির সহিত পরিচয়ের পথটা সহজ হইয়া যাওয়ার পর হইতে সকাল সন্ধ্যায় চা পানের সময়টি সহজ আদান প্রদানের মাধুর্যে আনন্দপূর্ণ হইয়া উঠিল। দুপুরে সেদিন দুর্গা বেড়াইতে আসিল। রান্নাঘরের দুয়ারে উকি মারিয়া বলিল, কি রাজ্য গো ও খুড়িমা! আয় মা আয়, একটু কাজ করে দিবি, একার পেরে উঠছি নে। দুর্গা মাঝে মাঝে যখনই আসে খুড়িমার কার্যে সাহায্য করে। সে মাছ কুটিতে কুটিতে বলিল, হ্যাঁ খুড়িমা, এ কাকড়া কোথায় পেলে? এই কাকড়া তো খায় না। কেন খাবে না রে? দূর, বিধু জেলেনি বলে গেল এ কাকড়া সবাই খায়। ওমা, সে কি, তুমি কিনলে? কিনলামই তো, ওই অতগুলো 5 পয়সায় দিয়েছে বিধু। দুর্গা কিছু বলিল না, মনে মনে ভাবিল, খুড়িমার আর সবই ভালো, কেবল একটু বোকা। এই কাঁকড়া আবার পয়সা দিয়ে কেনেই বা কে, খাই বা কে? ভালো মানুষ পেয়ে বিধু ঠকিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে এই সরলা খুড়িমাটির উপর তাহার স্নেহ নিবিড়তর হইয়া উঠিল। সেদিন নাকি গোকুল কাকা খুড়িমার মাথায় খড়মের বাড়ি মারিয়াছিল। স্বর্ণগোয়ালিনী তাহাদের বাড়ি গল্প করে। সেও সেদিন নদীর ঘাটে স্নান করিতে গিয়েছিল। খুড়িমা স্নান করিতে আসিয়া মাথা ডুবাইয়া স্নান করিল না, পাছে জ্বালা করে। সেদিন দুঃখে তাহার বুক ফাটিয়া যাইতেছিল, কিন্তু কিছু বলে নাই, পাছে খুড়িমা অপ্রতিভ হয়, এক ঘাট লোকের সামনে লজ্জা পায়। তবুও রায় জেঠি জিজ্ঞাসা করিয়াছিলেন, বৌমা নাইলে না? খুড়িমা হাসিয়া উত্তর দিল, নাবো না আজ আর দিদিমা, শরীরটা ভালো নেই। খুড়িমা ভাবিয়াছিল তাহার মার খাওয়ার কথা বুঝি কেহ জানে না। কিন্তু খুড়িমা ঘাট হইতে উঠিয়া গেলেই রায় জেঠি বলিল, দেখেছ বউটাকে কিরকম মেরেছে গোকলো, মাথার চুলে রক্ত একেবারে আটা হয়ে এঁটে আছে। রায় জেঠির ভারী অন্যায়, জানো তো বাপু, তবে আবার জিজ্ঞেস করাই বা কেন, আর সকলকে বলাই বা কেন? মাছ ধুইয়া রাখিয়া চলিয়া যাইবার সময় দুর্গা ভয়ে ভয়ে বলিল, খুড়িমা, তোমাদের চিড়ের ধান আছে? মা বলছিল অপু চিড়ে খেতে চেয়েছে, তা আমাদের তো এবার ধান কেনা হয়নি। গোকুলের বউ চুপি চুপি বলিল, আসিস এখন দুপুরের পর, দালানের দিকে ইশারায় দেখাইয়া কহিল। ঘুমুলে আসিস। দুর্গা জিজ্ঞাসা করিল, খুড়িমা, তোমাদের বাড়ি কে এসেছে? আমি একদিনও দেখিনি কিন্তু। ঠাকুরপোকে দেখিসনি? এখন নেই, কোথায় বেরিয়েছে। বিকেলবেলা আসিস, দেখা হবে এখন। তারপর গোকুলের বউ হাসিয়া বলিল, তোর সঙ্গে ঠাকুরপোর বিয়ে হলে কিন্তু দিব্যি মানায়। দুর্গা লজ্জায় রাঙা হইয়া বলিল। দূর। গোকুলের বউ আবার হাসিয়া বলিল, কেন রে, দূর কেন? কেন, আমাদের মেয়ে কি খারাপ? দেখি। সে দুর্গার চিবুকে হাত দিয়া মুখখানা একটু উঁচু করিয়া তুলিয়া ধরিয়া বলিল, দেখ তো, এমন দুর্গা প্রতিমার মতো সুন্দর মুখখানি, হলোই বা বাপের পয়সা নেই। দুর্গা ঝাঁকুনি দিয়া নিজেকে ছাড়াইয়া লইয়া কহিল, যাও। খুড়িমা যেন কি, পরে সে এক প্রকার ছুটিয়াই খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেল। যাইতে যাইতে সে ভাবিল, খুড়িমার আর সব ভালো, কেবল একটু বোকা, নইলে দেখো না, দূর। দুর্গা চলিয়া যাইতে না যাইতেই
স্বর্ণ গোয়ালিনী দুধ দুহিতে আসিল। বধূ ঘর হইতে বলিল, ও স্বর্ণ, আমার হাত জোড়া, বাছুরটা ওই বাইরে উঠোনে পিটুলি গাছে বাঁধা আছে, নিয়ে আয়। আর রোয়াকে ঘটিটা মাজা আছে, দেখ। সখী ঠাকরুনের এতক্ষণে পূজান্নিক সমাপ্ত হইল। তিনি বাহিরে আসিয়া উত্তর দিকে স্থানীয় কালী মন্দিরের উদ্দেশ্যে মুখ ফিরাইয়া প্রণাম করিতে করিতে টানিয়া টানিয়া আবৃত্তির সুরে বলিতে লাগিলেন, দোহাই মা সিদ্ধেশ্বরী, দিন দিও মা, ভবসমুদ্র পার করো মা, মা রক্ষে কালী, রক্ষে করো মা, মাগো রক্ষে করো। গোকুলের বউ রান্নাঘর হইতে ডাকিয়া বলিল, ও পিসিমা, নারকলের নাড়ু রেখে দিয়েছি, দুটো খেয়ে জল খান। হঠাৎ সখী ঠাকরুন রোয়াক হইতে ডাক দিলেন। বৌমা, দেখে যাও তো এদিকে। স্বর শুনিয়া গোকুলের বউয়ের প্রাণ উড়িয়া গেল। সখী ঠাকরুনকে সে জমের মতো ভয় করে। মায়া দয়া বিতরণ সম্বন্ধে ভগবান সখী ঠাকরুনের প্রতি কোনো পক্ষপাতিত্ব দেখান নাই, এ কথা নিঃসন্দেহে বলা চলে। রোয়াকের কোণে জড়ো করা মাজা বাসনগুলির উপর ঝুঁকিয়া পড়িয়া আঙুল দিয়া দেখাইয়া কহিলেন, দেখো তো চক্ষু দিয়ে, দেখতে পাচ্ছ? একেবারে স্পষ্ট জলের দাগ, দেখলে তো? এইখান থেকে স্বর্ণ ঘটি তুলে নিয়ে গিয়েছে, তারপর সেই সুদ্দরের ছোঁয়া, এটো বাসন, আবার হেসেলে নিয়ে 7 রাজ্যে যজানো হয়েছে। হ্যাঁ, যার জন্ম একেবারে গেল। সখী ঠাকরুন হতাশভাবে রোয়াকে বসিয়া পড়িলেন, যেন উপযুক্ত পুত্রের মৃত্যু সংবাদ পাইলে ইহার চেয়ে বেশি হতাশ হইতে পারিতেন না। ঘরে হাড় হাবাতে ঘরের মেয়ে আনলেই অমনি হয়। ভদ্রলোকে রীত শিখবেই বা কোথা থেকে, জানবেই বা কোথা থেকে? বাসন মাজলি তো দেখলি নে, এটো গেল কি রইল? 3 প্রহর বেলা হয়েছে, ভাবলাম একটু জল মুখে দিই। সুদূরের এটো এক্ষুনি নিয়ে মরতে হতো, ভাগ্যিস ঘটিটা ছুঁইনি। গোকুলের বউ বিষণ্ণ মুখে দাঁড়াইয়া ভাবিতেছিল, কেন মরতে স্বর্ণ পোড়ারমুখীকে ঘটি তুলে নিতে বললাম, নিজে দিলেই হতো। সখী ঠাকরুন মুখ খিচাইয়া বলিলেন, ধিঙ্গি হয়ে দাঁড়িয়ে রইলে যে? যাও, হাড়ি কুড়ি ফেলে দাও গিয়ে, বাসন কোসন মেজে আনো, ফের রান্নাঘরে গোবর দিয়ে নিয়ে এসো। যত লক্ষ্মী ছাড়া ঘরের মেয়ে জুটে সংসারটাকে ছাড়খাড়ে দিলে। সখী ঠাকরুন রাগে গড়গড় করিতে করিতে ঘরে ঢুকিলেন। বাহিরের খর রৌদ্র তাহার সহ্য হইতেছিল না। হুকুম মতো সকল কাজ সারিতে বেলা একেবারে পড়িয়া গেল। নদীতে সে যখন পুনরায় স্নান করিতে গেল, তখন রৌদ্রে, ক্ষুধা তৃষ্ণায় ও পরিশ্রমে তাহার মুখ শুকাইয়া ছোট হইয়া গিয়াছে। ঘাটে বৈকালের ছায়া খুব ঘন। ওপারে বড় শিমুল গাছটায় রোদ চিকচিক করিতেছে। নদীর বাঁকে একখানা পালতোলা নৌকা দাঁড় বাহিয়া বাঘ ঘুরিয়া যাইতেছে। হালের কাছে একজন লোক দাঁড়াইয়া কাপড় শুকাইতেছে। কাপড়টা ছাড়িয়া দিয়াছে, বাতাসে নিশানের মতো উড়িতেছে। মাঝ নদীতে একটা বড় কচ্ছপ মুখ তুলিয়া নিঃশ্বাস লইয়া আবার ডুবিয়া গেল। নদীর জলের কেমন একটা ঠান্ডা ঠান্ডা সুন্দর গন্ধ আসে। ছোট্ট নদী, ওপারে চরে একটা পানকৌড়ি মাছ ধরা বাঁশের দোয়ারির উপর বসিয়া আছে। এই সময় প্রতিদিন তাহার শৈশবের কথা মনে আসে। পানকৌড়ি, পানকৌড়ি, ডাঙায় ওঠো সে। গোকুলের বউ খানিকক্ষণ পানকৌড়িটার দিকে চাহিয়া রহিল। মায়ের মুখ মনে পড়ে। সংসারে আর কেহ নাই যে মুখের দিকে চায়। মায়ের কি মরিবার বয়স হইয়াছিল? গরিব পিতৃকুলে কেবলে গাঁজাখোর ভাই আছে, সে কোথায় কখন থাকে তার ঠিকানা নাই। গত বৎসর পূজার সময় এখানে আসিয়া 4 দিন ছিল। সে লুকাইয়া লুকাইয়া ভাইকে নিজের বাক্স হইতে যাহা সামান্য কিছু পুঁজি, সিকিটা দুয়ানিটা বাহির করিয়া দিত। পরে একদিন সে হঠাৎ এখান হইতে উধাও হয়। চলিয়া গেলে প্রকাশ পাইল যে এক কাবুলি আলোয়ান বিক্রেতার নিকট একখানি আলোয়ান ধারে কিনিয়া তাহার খাতায় ভগ্নিপতির নাম লিখাইয়া দিয়াছে। তাহা লইয়া অনেক হইচই হইল। পিতৃকুলের অনেক সমালোচনা, অনেক অপমান। ভাইটির সেই হইতে আর কোনো সন্ধান নাই। নিঃসহায় ছন্ন ছাড়া ভাইটার জন্য সন্ধ্যাবেলা কাজের ফাঁকে মনটা হুহু করে। নির্জন মাঠের পথের দিকে চাহিয়া মনে হয়
গৃহহারা পথিক ভাইটা হয়তো দূরের কোন জনহীন আধার মেঠো পথ বাহিয়া একা কোথায় চলিয়াছে। রাত্রে মাথা গুজিবার স্থান নাই, মুখের দিকে চাহিবার কোনো মানুষ নাই। বুকের মধ্যে উদ্বেল হইয়া ওঠে। চোখের জলে ছায়া ভরা নদীর জল, মাঠ ঘাট, ওপারে শিমুল গাছটা, বাঁকের মোড়ে বড় নৌকাখানা সব ঝাপসা হইয়া আসে। অষ্টাদশ পরিচ্ছেদ। অপু সেদিন জেলেপাড়ায় কড়ি খেলিতে গিয়াছিল। বেলা 2টা বা 2:30টার কম নয়। রৌদ্র অত্যন্ত প্রখর। প্রথমে সে 3কড়ি জেলের বাড়ি গেল। 3কড়ির ছেলে বঙ্কা পেয়ারাতলায় বাখারি চাঁচিতেছিল। অপু বলিল, এই কড়ি খেলবি? খেলিবার ইচ্ছা থাকিলেও বঙ্কা বলিল, তাহাকে এখনই নৌকায় যাইতে হইবে, খেলা করিতে গেলে বাবা বকিবে। সেখান হইতে সে গেল রামচরণ জেলের বাড়ি। রামচরণ দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল। অপু বলিল, হৃদয় বাড়ি আছে? রামচরণ বলিল, হৃদয়কে কেন ঠাকুর? কড়ি খেলা বুঝি? এখন যাও, হৃদয় বাড়ি নেই। ঠিক দুপুর বেলায় ঘুরিয়া অপুর মুখ রাঙা হইয়া গেল। আরও কয়েক স্থানে বিফল মনোরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পারুইয়ের বাড়ির নিকটবর্তী তেঁতুলতলার কাছে আসিয়া তার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। তেঁতুলতলায় কড়ি খেলার আড্ডা খুব জমিয়াছে। সকলেই জেলেপাড়ার ছেলে, কেবল ব্রাহ্মণপাড়ার ছেলের মধ্যে আছে পটু। অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নাই, কারণ পটুর যে পাড়ায় বাড়ি অপুদের বাড়ি হইতে তাহা অনেক দূর। অপুর চেয়ে পটু বয়সে কিছু ছোট। অপুর মনে আছে, প্রথম যেদিন সে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় ভর্তি হইতে যায়, সেদিন এই ছেলেটিকেই সে শান্তভাবে বসিয়া তালপাতা মুখে পুড়িয়া চিবাইতে দেখিয়াছিল। অপু তাহার কাছে গিয়া বলিল, কটা করি? পটু কড়ির গেঁজে বাহির করিয়া দেখাইল। রাঙা সুতার বুনানি ছোট্ট গেজেটি তাহার অত্যন্ত শখের জিনিস। বলিল, 17টা এনেছি, 7টা সোনা গেটে, হেরে গেলে আরো আনবো। পরে সে গেঁজেটা দেখাইয়া হাসি মুখে কহিল, কেমন দেখছিস? গেঁজেটায় 1 পণ কড়ি ধরে। খেলা আরম্ভ হইল। প্রথমটা পটু হারিতেছিল, পরে জিতিতে শুরু করিল। কয়েকদিন মাত্র আগে পটু আবিষ্কার করিয়াছে যে কড়ি খেলায় তাহার হাতের লক্ষ্য অব্যর্থ হইয়া উঠিয়াছে। সেই জন্যই সে দিগ্বিজয়ের উচ্চাশায় প্রলুব্ধ হইয়া এত দূর আসিয়াছিল। খেলার নিয়মানুসারে পটু উপর হইতে টুক করিয়া বড় কড়ি দিয়া তাক করিয়া মারিতেই যেমন একটা কড়ি বোঁ করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায়, অমনি পটুর মুখ অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া ওঠে। পরে সে জিতিয়া পাওয়া কড়িগুলি তুলিয়া গেঁজের মধ্যে পুরিয়া লোভে ও আনন্দে বারবার গেঁজেটির দিকে চাহিয়া দেখে, সেটা ভর্তি হইতে আর কত বাকি। কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল। একজন পটুকে বলিল, আর 1 হাত তফাৎ থেকে তোমার মারতে হবে ঠাকুর, তোমার হাতে টিপ বেশি। পটু বলিল, বারে তা কেন? টিপ বেশি থাকাটা দোষ বুঝি? তোমরাও যেত না, আমি তো কাউকে বারণ করিনি। পরে সে চারিদিকে চাহিয়া দেখিল, জেলের ছেলেরা সব একদিকে হইয়াছে। পটু ভাবিল, এত বেশি কড়ি আমি কোনোদিন জিতিনি, আজ আর খেলছি নে। খেললে কি আর এই কড়ি বাড়ি নিয়ে যেতে পারবো? আবার 1 হাত বাদ বেশি, সব হেরে যাব। হঠাৎ সে কড়ির ছোট্ট থলিটি হাতে লইয়া বলিল, আমি 1 হাত বেশি নিয়ে খেলব না, আমি বাড়ি যাচ্ছি। পরে জেলের ছেলেদের ভাবভঙ্গি ও চোখের নিষ্ঠুর দৃষ্টি দেখিয়া সে নিজের অজ্ঞাতসারে নিজের কড়ির থলিটি শক্ত মুঠায় চাপিয়া রহিল। একজন আগাইয়া আসিয়া বলিল, তা হবে না ঠাকুর, কড়ি জিতে পালাবে বুঝি? সঙ্গে সঙ্গে সে হঠাৎ পটুর থলিশুদ্ধ হাতটা চাপিয়া ধরিল। পটু ছাড়াইয়া লইতে গেল, কিন্তু জোরে পারিল না। বিষণ্ণ মুখে বলিল, বারে ছেড়ে দাও না আমার হাত। পিছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল। সে পড়িয়া গেল বটে, কিন্তু কড়ির থলি ছাড়িল না। সে বুঝিয়াছে এইটি কাড়িবার জন্য ইহাদের চেষ্টা, কিন্তু একে সে ছেলে মানুষ, তাহাতে গায়ের জোরও কম।
জেলেপাড়ার বলিষ্ঠ ও তাহার চেয়ে বয়সে বড় ছেলেদের সঙ্গে কতক্ষণ জুঝিতে পারিবে। হাত হইতে কড়ির থলিটি অনেকক্ষণ কোন ধারে ছিটকাইয়া পড়িয়াছিল, কড়িগুলি চারিধারে ছত্রাকার হইয়া গেল। অপু প্রথমটা পটুর দুর্দশায় একটু খুশি না হইয়াছিল তাহা নহে, কারণ সেও অনেক কড়ি হারিয়াছে, কিন্তু পটুকে পড়িয়া যাইতে দেখিয়া, বিশেষ করিয়া তাহাকে অসহায়ভাবে পড়িয়া মার খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। সে ভিড় ঠেলিয়া আগাইয়া গিয়া বলিল, ছেলে মানুষ, ওকে তোমরা মারছ কেন? বারে ছেড়ে দাও, ছাড়ো। পরে সে পটুকে মাটি হইতে উঠাইতে গেল, কিন্তু পিছন হইতে কাহার হাতের ঘুষি খাইয়া খানিকক্ষণ সে চোখে কিছুই দেখিতে পাইল না। তারপর ঠেলাঠেলিতে সেও মাটিতে পড়িয়া গেল। অপুকেও সেদিন বেদম প্রহার খাইতে হইত নিশ্চয়ই, কারণ তাহার মেয়েলি ধরনের হাতে পায়ে কোনো জোর ছিল না। কিন্তু ঠিক সেই সময়ে নীরেন এই পথে আসিয়া পড়াতে বিপক্ষ দল সরিয়া পড়িল। পটুর লাগিয়াছিল খুব বেশি। নীরেন তাহাকে মাটি হইতে উঠাইয়া গায়ের ধুলা ঝাড়িয়া দিল। একটু সামলাইয়া লইয়াই সে চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। ছড়ানো কড়িগুলির দু একটি ছাড়া বাকিগুলি অদৃশ্য, মায় কড়ির থলিটি পর্যন্ত। পরে সে অপুর কাছে সরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, অপুদা, তোমার বেশি লাগেনি তো? এত দূরে ঠিক দুপুরবেলা জেলের ছেলেদের দলে মিশিয়া কড়ি খেলিতে আসিবার জন্য নীরেন দুজনকেই বকিল। সময় কাটাইবার জন্য নীরেন পাড়ার ছেলেদের লইয়া অন্নদা রায়ের চণ্ডীমণ্ডপে পাঠশালা খুলিয়াছিল। সেখানে গিয়া কাল হইতে পড়িবার জন্য দুজনকেই বারবার বলিল। পটু চলিতে চলিতে শুধুই ভাবিতেছিল, কেমন সুন্দর কড়ির গেঁজেটা আমার, সেদিন অত করে ছিবাসের কাছে চেয়ে নিলাম, গেল। আমি যদি কড়ি জিতে আর না খেলি তা ওদের কি? সে তো আমার ইচ্ছে। বাড়ি ঢুকিয়াই অপু দুর্গাকে বলিল, দিদি, শিউলিতলায় গুড়ির কাছে আমি একটা বাঁকা কঞ্চি রেখে গিয়েছি, আর তুই বুঝি সেটাকে ভেঙে দুখণ্ড করে রেখেছিস? দুর্গা সেখানাকে ভাঙিয়াছিল ঠিকই। আহা, ভারী তো একখানা বাঁকা কঞ্চি। তোর যত পাগলামি! বাঁশবাগানে খুঁজলে কঞ্চি আর মিলবে না বুঝি? কঞ্চির ভারী অমিল কিনা? অপু লজ্জিত মুখে বলিল, অমিল না তো কি, তুই এনে দে দেখি ওই রকম একখানা কঞ্চি। আমি কত খুঁজে পেতে নিয়ে আসবো, আর তুই সব ভেঙে চুরে রাখবি। বেশ তো। তার চোখে জল আসিয়া গেল। দুর্গা বলিল, দেব এখন এনে, যত চাস। কান্না কিসের? বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস। একখানা শুকনো, হালকা, গোড়ার দিক মোটা, আগার দিক সরু বাঁকা কঞ্চি হাতে করিলেই অপুর মন পুলকে শিহরিয়া ওঠে, মনে অদ্ভুত সব কল্পনা জাগে। একখানা বাঁকা কঞ্চি হাতে করিয়া একদিন সে সারা সকাল কি বৈকাল আপন মনে বাঁশবনের পথে কি নদীর ধারে বেড়াইয়া বেড়ায়। কখনো রাজপুত্র, কখনো তামাকের দোকানি, কখনো ভ্রমণকারী, কখনো বা সেনাপতি, কখনো মহাভারতের অর্জুন কল্পনা করে ও আপন মনে বিড়বিড় করিয়া কাল্পনিক ঘটনা যাহা ওই অবস্থায় তাহার জীবনে ঘটিলে তাহার আনন্দ হইত, সেই সব ঘটনা বলিয়া যায়। কঞ্চি যত মনের মতো হালকা হইবে ও পরিমাণ মতো বাঁকা হইবে, তাহার আনন্দ ও কল্পনা ততই পরিপূর্ণতা লাভ করে। কিন্তু সেরকম কঞ্চি সংগ্রহ করা যে কত শক্ত অপু তাহা বোঝে। কত খুঁজিয়া তবে একখানা মেলে। অপু যে বাঁকা কঞ্চি হাতে এরকম করিয়া বেড়ায়, এ কথা কেউ না শুনিতে পারে, অপুর সেদিকে অত্যন্ত চেষ্টা। এরূপ অবস্থায় লোকে তাহাকে আপন মনে বকিতে দেখিলে পাগল ভাবিবে বা অন্য কিছু মনে করিবে, এই আশঙ্কায় সে পারতপক্ষে জনসমাগমপূর্ণ স্থানে অথবা যেদিকে কেহ হঠাৎ আসিয়া পড়িতে পারে সেসব দিকে না গিয়া নদীর ধারে, নির্জন বাঁশবনের পথে, নিজেদের বাড়ির পিছনে তেঁতুল তলায় ঘোরে। এ অবস্থায় তাহাকে কেহ না দেখে সেদিকে তাহার অত্যন্ত সতর্ক দৃষ্টি। কচিত যদি কেহ আসিয়া পড়ে তখনই সে জিভ কাটিয়া হাতের কঞ্চিখানা ফেলিয়া দেয়, পাছে কেহ কিছু মনে করে, এজন্য তাহার ভারী লজ্জা। কেবল জানে তাহার দিদি। দিদি তাহাকে এ অবস্থায় দু একবার দেখিয়া ফেলিয়াছিল, কাজে দিদির কাছে আর লুকাইয়া কি হইবে। তাই সে বাঁকা কঞ্চির কথা দিদিকে স্পষ্টই জিজ্ঞাসা করিল। অন্য লোক হইলে
লজ্জায় অপু কখনোই এ কথার উল্লেখ করিতে পারিত না। যদিও কেহই জানে না অপুর সহিত বাঁকা কঞ্চির কি রহস্যময় সম্পর্ক, তবুও অপুর মনে হয় সকলেই সে কথা জানে। বলিলেই সকলে তাহাকে পাগল বলিয়া ঠাট্টা করিবে। কে বুঝিবে একখানা বাঁকা কঞ্চি হাতে পাইলে সে না খাইয়া দাইয়া নদীর ধারে কি কোনো জনহীন বনের পথে কি অপূর্ব আনন্দেই সারা দিন একা একা কাটাইয়া দিতে পারে। দিদিকে অনুরোধ করিয়াছিল, মাকে যেন এসব কথা বলিস না দিদি। দুর্গা বলে নাই। সে জানে অপু একটা পাগল, ভারী মমতা হয় ওর ওপর। ছোট্ট বোকা আদুরে ভাইটা, এসব মাকে বলিয়া কি হইবে। মধু সংক্রান্তির ব্রতের পূর্বদিন সর্বজয়া ছেলেকে বলিল, কাল তোদের মাস্টার মশাইকে নেমন্তন্ন করে আসিস, বলিস দুপুরবেলা এখানে খেতে। মোটা চালের ভাত, পেঁপের ডালনা, ডুমুরের শুক্তনি, থোড়ের ঘণ্ট, চিংড়ি মাছের ঝোল, কলার বড়া ও পায়েস। দুর্গাকে তাহার মা পরিবেশন কার্যে নিযুক্ত করিয়াছে। নিতান্ত আনাড়ি, ভয়ে ভয়ে এমন সন্তর্পণে সে ডালের বাটি নিমন্ত্রিতের সম্মুখে রাখিয়া দিল যেন তাহার ভয় হইতেছে এখনই কেহ বকিয়া উঠিবে। অত মোটা চালের ভাত নীরেনের খাওয়া অভ্যাস নাই। এত কম তৈলঘৃতের রান্না তরকারি কি করিয়া লোকে খায় তাহা সে জানে না। পায়েস পানসে জল মিশানো দুধের তৈরি, একবার মুখে দিয়াই পায়েস ভোজনের উৎসাহ তাহার অর্ধেক কমিয়া গেল। অপু মহা খুশি ও উৎসাহ সহকারে খাইতেছিল। এত সুখাদ্য তাহাদের বাড়িতে দু একদিন মাত্র হইয়াছে। আজ তাহার স্মরণীয় উৎসবের দিন। আপনি আরেকটু পায়েস নিন মাস্টারমশাই। নিজে সে এটা ওটা বারবার দিদির কাছে চাহিয়া লইতেছিল। বাড়ি ফিরিলে গোকুলের বউ হাসি মুখে বলিল, দুর্গাকে পছন্দ হয় ঠাকুরপো? দিব্যি দেখতে শুনতে। আহা, গরিবের ঘরের মেয়ে, বাপের পয়সা নেই, কার হাতে যে পড়বে, সারা জীবন পড়ে পড়ে ভুগবে। তা তুমি ওকে বিয়ে করো না কেন ঠাকুরপো? তোমাদেরই পাল্টি ঘর, মেয়েও দিব্যি, ভাই বোনের দুজনেরই কেমন বেশ পুতুল পুতুল গড়ন। জরিপের তাঁবু হইতে ফিরিতে গিয়া নীরেন সেদিন গ্রামের পিছনের আমবাগানের পথ ধরিয়াছিল। একটা বনে ঘেরা সরু পথ বাহিয়া আসিতে আসিতে দেখিল বাগানের ভিতর হইতে একটি মেয়ে সম্মুখের পথের উপরে আসিয়া উঠিতেছে। সে চিনিল অপুর বোন দুর্গা। জিজ্ঞাসা করিল, কি খুকি, তোমাদের বাগান বুঝি এইটে? দুর্গা পিছন ফিরিয়া চাহিয়া দেখিয়া লজ্জিত হইল, কিছু বলিল না। পরে সে পথের পাশে দাঁড়াইয়া নীরেনকে পথ ছাড়িয়া দিতে গেল। নীরেন বলিল, না না খুকি, তুমি চলো আগে আগে, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। ওই দিকে একটা পুকুরের ধারে গিয়ে পড়েছিলাম, তারপর পথ খুঁজে হয়রান। যে বন তোমাদের দেশে। দুর্গা যাইতে যাইতে হঠাৎ থামিয়া ঘাড় বাঁকাইয়া নীরেনের মুখের দিকে চাহিবার চেষ্টা করিল। সঙ্গে সঙ্গে তাহার কাপড়ের ভিতর হইতে কিসের ফল গোটাকতক পথের উপর পড়িয়া গেল। নীরেন বলিল, কি যেন পড়ে গেল খুকি, কিসের ফল ওগুলো? দুর্গা নিচু হইয়া কুড়াইতে কুড়াইতে সংকুচিতভাবে বলিল, ও কিচ্ছু না, মেটে আলু। মেটে আলু খেতে ভালো লাগে বুঝি? কি করে খায়? এ প্রশ্ন দুর্গার কাছে অত্যন্ত কৌতূহলজনক ঠেকিল। একটি 5 বছরের ছেলে যা জানে, চশমা পরা একজন বিজ্ঞ ব্যক্তি তাহা জানে না। সে বলিল, এ ফল তো খায় না, এ তো তেতো। তবে তুমি যে। দুর্গা সলজ্জ সুরে বলিল, আমি নিয়ে যাচ্ছি এমনি, খেলবার জন্যে। এ কথা তাহার মনে ছিল যে এই চশমা পরা ছেলেটির সঙ্গেই সেদিন খুড়িমা ঠাট্টার ছলে তাহার বিবাহের কথা তুলিয়াছিল। তাহার ভারী কৌতূহল হইতেছিল ছেলেটিকে সে ভালো করিয়া দেখে। কিন্তু মধু সংক্রান্তির ব্রতের দিনেও তাহা সে পারে নাই, আজও পারিল না। অপুকে বলো কাল সকালে যেন বই নিয়ে যায়, বলবে তো? দুর্গা চলিতে চলিতে সম্মতিসূচক ঘাড় নাড়িল, আর একটু গিয়া পাশের একটা পথ দেখাইয়া বলিল, এই পথ দিয়ে গেলে আপনার খুব সোজা হবে। নীরেন বলিল, আচ্ছা, আমি চিনে যাব এখন। তোমাকে একটু এগিয়ে দিই, তুমি একলা যেতে পারবে? দুর্গা আঙুল দিয়া দেখাইয়া কহিল, ওই
তো আমাদের বাড়ি, একটু এগিয়ে গিয়েই। আমি তো এইটুকু একলা যাব এখন। দুর্গাকে ইহার আগে নীরেন কখনো ভালো করিয়া দেখে নাই। চোখ দুটির অমন সুন্দর ভাব কেবল দেখিয়াছে ইহারই ভাই অপুর মধ্যে। যেন পল্লী প্রান্তের নিভৃত চ্যুত বকুল বিথির প্রগাঢ় শ্যাম স্নিগ্ধতা ডাগর চোখ দুটির মধ্যে অর্ধসুপ্ত রহিয়াছে। প্রভাত এখনো হয় নাই, রাত্রি শেষের অলস অন্ধকার এখনো জড়াইয়া আছে। তবে তাহা প্রভাতের কথা স্মরণ করাইয়া দেয় বটে। কত সুপ্ত আখির জাগরণ, কত কুমারীর ঘাটে যাওয়া, ঘরে ঘরে কত নবীন জাগরণের অমৃত উৎসব, জানালায় জানালায় ধূপগন্ধ। দুর্গা খানিক্ষণ দাঁড়াইয়া কেমন যেন উসখুস করিতে লাগিল। নীরেনের মনে হইল সে কি বলিবে মনে করিতে পারিতেছে না। সে বলিল, না খুকি, তোমাকে আর একটু এগিয়ে দিই, চলো তোমাদের বাড়ির সামনে দিয়ে যাই। দুর্গা ইতস্তত করিতে লাগিল, পরে একটু মুখ টিপিয়া হাসিল। নীরেনের মনে হইল এইবার সে কথা বলিবে। পরক্ষণেই কিন্তু দুর্গা ঘাড় নাড়িয়া তাহার সহিত যাইতে হইবে না জানাইয়া দিয়া বাড়ির পথ ধরিয়া চলিয়া গেল। দুপুরবেলা ছাদে কাপড় তুলিতে আসিয়া গোকুলের বউ নীরেনের ঘরের দুয়ারে উকি দিয়া দেখিল। গরমে নীরেন বিছানায় শুইয়া খানিকটা এপাশ ওপাশ করিবার পর নিদ্রার আশায় জলাঞ্জলি দিয়া মেঝেতে মাদুর পাতিয়া বাড়িতে পত্র লিখিতেছিল। গোকুলের বউ হাসিয়া বলিল, ঘুমোনি ঠাকুরপো? আমি ভাবলাম ঠাকুরপো বুঝি ঘুমিয়ে পড়েছে। আজ মোচার ঘন্ট যে বড় খেলে না, পাতেই রেখে এলে। সেদিন তো সব খেয়েছিলে। আসুন বৌদি, মোচার ঘন্ট খাবো কি, বাঙালে কাণ্ড সব। যে ঝাল তাতে খেতে বসে কি চোখে দেখতে পাই কোনটা ঘন্ট কোনটা কি? গোকুলের বউ ঘরের দুয়ারের গবরাটে মাথাটা হেলাইয়া ঠেস দিয়া অভ্যস্তভাবে মুখের নিচু দিকটা আঁচল দিয়া চাপিয়া দাঁড়াইল। ইস, ঠাকুরপো বড্ড শহুরে চাল দিচ্ছ যে। ওইটুকু ঝাল আর তোমাদের ওখানে কেউ খায় না, না? মাফ করবেন বৌদি, এতে যদি ওইটুকু হয় তবে আপনাদের বেশিটা একবার খেয়ে না দেখে আমি এখান থেকে যাচ্ছি না। যা থাকে কপালে, যাহা 52 তাহা 53। দিন একদিন চক্ষু লজ্জার মায়া কাটিয়ে যত খুশি লঙ্কা। ও মা, আমার কি হবে? চক্ষু লজ্জার ভয়েই শিলনোড়ার পাট তুলে দিয়ে চুপ করে বসে আছি নাকি ঠাকুরপো? শোনো কথা ঠাকুরপো, বলে কিনা যাহা 52। হাসির চোটে তাহার চোখে জল আসিয়া পড়িল। খানিকটা পরে সামলাইয়া লইয়া বলিল, আচ্ছা, তোমাদের সেখানে গরম কেমন ঠাকুরপো? সেখানে কোথায়, কলকাতায় না পশ্চিমের? পশ্চিমের গরম কি গরম সে এখান থেকে কি বুঝতে পারবেন? সে বাংলাদেশে থেকে বোঝা যাবে না। বৈশাখ মাসের দিকে রাত্রে কি কেউ ঘরের মধ্যে শুতে পারে? ছাদে বিকেলে জল ধরে ছাদ ঠান্ডা করে রেখে তাইতে রাত্রে শুতে হয়। আচ্ছা, তোমরা যেখানে থাকো এখান থেকে কত দূর? এখান থেকে রেলে প্রায় 2 দিনের রাস্তা। আজ সকালের গাড়িতে মাঝের পাড়া স্টেশনে চড়লে কাল দুপুর রাত্রে পৌঁছানো যায়। আচ্ছা ঠাকুরপো, গয়াকাশির দিকে পাহাড় কেটে রেল নিয়ে গিয়েছে? সত্যি? সত্যি, অনেক বড় বড় পাহাড়, ওপরে জঙ্গল, তার ভেতর দিয়ে যখন রেলগাড়ি যায় একেবারে অন্ধকার, কিছু দেখা যায় না। গাড়ির মধ্যে আলো জ্বেলে দিতে হয়। গোকুলের বউ উৎসুকভাবে বলিল, আচ্ছা, ভেঙে পড়ে না? ভেঙে পড়বে কেন বৌদি? বড় বড় ইঞ্জিনিয়ারের সুড়ঙ্গ তৈরি করেছে, কত টাকা খরচ করেছে, ভাঙলেই হলো। এ কি আপনাদের রায়পাড়ার ঘাটের ধাপ যে দুবেলা ভাঙছে? ইঞ্জিনিয়ার কোন জিনিস গোকুলের বউ তাহা বুঝিতে পারিল না। বলিল, পাহাড়টা মাটির না পাথরের? মাটিরও আছে পাথরেরও আছে। না বৌদি, আপনি একেবারে পার আগে। আচ্ছা, আপনি রেলগাড়িতে কত দূর গিয়েছেন? গোকুলের বউ আবার কৌতুকের হাসি হাসিয়া উঠিল। চোখ প্রায় বুজিয়া মুখ একটুখানি উপরের দিকে তুলিয়া ছেলে মানুষের ভঙ্গিতে বলিল, ওহ, ভারী দূর গিয়েছি। একেবারে কাশী, গয়া, মক্কা গিয়েছি। সেই ও বছর পিসাশুরি আর শতুরমার সঙ্গে আড়ংঘাটা যুগল কিশোর দেখতে গিয়েছিলাম। সেই আমার জন্মের মধ্যে কম্য রেলগাড়িতে চড়া। এই মেয়েটি অল্পক্ষণের মধ্যেই সামান্য সূত্র ধরিয়া তাহার চারিপাশে এমন একটা হাসি কৌতুকের জাল বুনিতে পারে যাহা নীরেনের ভারী ভালো লাগে। যে ধরনের লোকের মনের মধ্যে
আনন্দের এমন অফুরন্ত ভাণ্ডার থাকে, যার কারণে অকারণে অন্তর্নিহিত আনন্দের উৎস মনের পাত্র উপচাইয়া পড়িয়া অপরকেও সংক্রামিত করিয়া তোলে। এই পল্লীবধূটি সেই দলের একজন। আজকাল নীরেন মনে মনে ইহারই আগমনের প্রতীক্ষা করে, না আসিলে নিরাশ হয়, এমনকি যেন একটু গোপন অভিমানও হইয়া থাকে। আচ্ছা বৌদি, আপনাদের সবাই চলুন, একবার পশ্চিমে সব বেরিয়ে নিয়ে আসি। এ বাড়ির লোকে বেড়াতে যাবে পশ্চিম? তুমিও যেমন ঠাকুরপো, তাহলে উত্তর মাঠের বেগুন খেতে চৌকি দেবে কে? কথার শেষে সে আরেক দফা ব্যঙ্গ মিশ্রিত কৌতুকের হাসি হাসিয়া উঠিল। একটু পরে গম্ভীর হইয়া নিচু সুরে বলিল, দেখো ঠাকুরপো, একটা কথা রাখবে? কি কথা বলুন আগে। যদি রাখো তো বলি। ও সাদা কাগজে সই করা আমার দ্বারা হবে না বৌদি, আর জানেন তো আইন পড়ি, আগে কথাটা শুনবো তারপর কথার উত্তর দেব। গোকুলের বউ দুয়ার ছাড়িয়া ঘরের মধ্যে আসিল। কাপড়ের ভিতর হইতে একটা কাগজের মোড়ক বাহির করিয়া বলিল, এই মাকড়ি দুটো রেখে আমায় 5টা টাকা দেবে? নীরেন বিস্ময়ের সুরে বলিল, কেন বলুন তো? সে এখন বলবো না। দেবে ঠাকুরপো? আগে বলুন টাকা দিয়ে কি হবে, নইলে কিন্তু। গোকুলের বউ নিম্ন সুরে বলিল, আমি এক জায়গায় পাঠাবো, দেখো তো এই চিঠিখানার ওপরের ঠিকানাটা কি ইংরেজিতে লেখা আছে? নীরেন পড়িয়া বলিল, আপনার ভাই না বৌদি? চুপ চুপ, এ বাড়ির কাউকে বলো না যেন। 5টা টাকা চেয়ে পাঠিয়েছে। কোথায় পাবো ঠাকুরপো? কিরকম পরাধীন জানোই তো, তাই ভাবলাম এই মাকড়ি দুটো টাকা 5টা দাও গিয়ে ঠাকুরপো। হতভাগা ছোড়াটির কি কেউ আছে এই ভূভারতে? গোকুলের বউয়ের গলার স্বর চোখের জলে ভারী হইয়া উঠিল। নীরেন বলিল, টাকা আমি দেব বৌদি, 5টা হয় 10টা হয়, আপনি যখন হয় শোধ দেবেন, কিন্তু মাকড়ি আমি নিতে পারবো না। গোকুলের বউ কৌতুকের ভঙ্গিতে ঘাড় দুলাইয়া হাসি মুখে বলিল, তা হবে না ঠাকুরপো। বাহ, বেশ তো তুমি। তারপর আমি তোমার ঋণ রেখে মরে যাই, আর তুমি? সে হবে না, ও তোমায় নিতেই হবে। আচ্ছা যাই ঠাকুরপো, নিচে অনেক কাজ পড়ে রয়েছে। সে দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেল, কিন্তু সিঁড়ির কাছ পর্যন্ত গিয়াই ফিরিয়া আসিয়া পুনরায় নিম্ন স্বরে বলিল, কিন্তু টাকার কথা কাউকে যেন বলো না ঠাকুরপো, কাউকে না, বুঝলে? দুর্গা কাঁথার তলা হইতে অত্যন্ত খুশির সহিত ডাকিল। অপু, ও অপু। অপু জাগিয়াই ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলে নাই। বলিল, দিদি জানালাটা বন্ধ করে দিবি, বড় ঠান্ডা হাওয়া আসছে। দুর্গা উঠিয়া জানালা বন্ধ করিয়া দিয়া বলিল, রানু দিদির বিয়ে কবে জানিস? আর কিন্তু বেশি দেরি নেই, খুব ঘটা হবে, ইংরেজি বাজনা আসবে। দেখেছিস তুই ইংরেজি বাজনা? হ্যাঁ, সব মাথায় টুপি পরে বাজায়, এই বড় বড় বাঁশি, মস্ত বড় ঢাক, আমি দেখেছি। আর একরকম বাঁশি বাজায়, কালো কালো, অত বড় নয়, ফুলট বাঁশি বলে, এমন চমৎকার বাজে। ফুলট বাঁশি শুনেছিস? দুর্গা আর একটা কথা ভাবিতেছিল। কাল সে বৈকালে ওপাড়ার খুড়িমার কাছে বেড়াইতে যায়। এ কথা সে কথার পর খুড়িমা জিজ্ঞাসা করিল, দুর্গা, তোর সঙ্গে ঠাকুরপোর কোথায় দেখা হয়েছিল রে? সে বলিল, কেন খুড়িমা? পরে সে সেদিনের কথা বলিল, কৌতুকের সুরে বলিল, পথ হারিয়ে খুড়িমা, ওতেই, একেবারে গড়ের পুকুর, সেই বনের মধ্যে। খুড়িমা হাসিয়া বলিল, আমি কাল ঠাকুরপোকে বলেছিলাম তোর কথা, বলেছিলাম গরিবের মেয়ে ঠাকুরপো, কিছু দেবার থবার সাধ্য তো নেই বাপের, বড্ড ভালো মেয়ে, যেন একালের মেয়েই না, তা ওকে নাও গে না। তাই ঠাকুরপো তোর কথা টথা জিজ্ঞেস করছিল, বললে ঘাটের পথে সেদিন কোথায় দেখা হলো, পথ ভুলে ঠাকুরপো কোথায় গিয়ে পড়েছিল, এই সব। তারপর আমি আজ 3 দিন ধরে বলছি শ্বশুর ঠাকুরকে দিয়ে তোর বাবাকে বলাবো। ঠাকুরপোর যেন মত আছে মনে হলো, তোকে যেন মনে লেগেছে। দুর্গা গোয়াল হইতে বাছুর বাহির করিয়া রৌদ্রে বাঁধিল বটে, কিন্তু অন্যদিন বাড়ির কাজ তবু যা হোক কিছু করে, আজ সেই ইচ্ছা তাহার মোটেই হইতেছিল না। এক একদিন তাহার এক এক রকম মনের ভাব হয়। সেদিন সে কিছুতেই বাড়ির গণ্ডিতে আটকাইয়া থাকিতে পারে না। কে তাহাকে পথে পথে পাড়ায় পাড়ায় ঘুরাইয়া লইয়া বেড়ায়। আজ যেন হাওয়াটা কেমন সুন্দর,
সকালটা না গরম না ঠান্ডা, কেমন মিষ্ট গন্ধ পাওয়া যায় লেবু ফুলের, যেন কি একটা মনে আসে, কি তাহা সে বলিতে পারে না। বাড়ির বাহির হইয়া সে রানুদের বাড়ি গেল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন গৃহস্থ, এই তার প্রথম মেয়ের বিবাহ, খুব ঘটা করিয়াই বিবাহ হইবে। বাজিওয়ালা আসিয়া বাজির দরদস্তুর করিতেছে। সীতানাথ ও অঞ্চলের বিখ্যাত রসুন চৌকি বাজিয়ে তাহারও বায়না হইয়াছে। বিবাহ উপলক্ষে নানা স্থান হইতে কুটুম্বের দল আসিতে শুরু করিয়াছে। তাহাদের ছেলে মেয়েতে বাড়ির উঠান সরগরম। দুর্গার মনে ভারী আনন্দ হইল। আর দিন কতক পরে ইহাদেরই বাড়িতে কত বাজি পুড়িবে, সে কোনো বাজি কখনো দেখে নাই। কেবল একবার গাঙ্গুলি বাড়ির ফুল দোলে একটা কি বাজি দেখিয়াছিল, হুশ করিয়া আকাশে উঠিয়া একেবারে যেন মেঘের গায়ে গিয়া ঠেকে, সেখান হইতে আবার পড়িয়া যায়, এমন চমৎকার দেখায়। অপু বলে, হাউই বাজি। দুপুরের পর মা দালানে আঁচল বিছাইয়া একটু ঘুমাইয়া পড়িলে সে শুরুত করিয়া পুনরায় বাড়ির বাহির হইল। ফাল্গুনের মাঝামাঝি রৌদ্রের তেজ চড়িয়াছে। একটানা তপ্ত হাওয়ায় রানুদের বাগানের বড় নিম গাছটার হলদে পাতাগুলো ঘুরিতে ঘুরিতে ঝরিয়া পড়িতেছে। কেহ কোনো দিকে নাই। ন্যাড়াদের বাড়ির দিকে কে যেন একটা টিন বাজাইতেছে। বুঁ করিয়া কি একটা শব্দ হইল। কাঁচ পোকা। দুর্গা নিজের অনেকটা অজ্ঞাত সারে তাড়াতাড়ি আঁচল মুঠার মধ্যে পাকাইয়া চকিত দৃষ্টিতে চাহিতে লাগিল। কাঁচ পোকা নয়, সুদর্শন পোকা। তাহার মুঠার আঁচল আপনা আপনি খুলিয়া গেল। আগ্রহের সহিত পা টিপিয়া টিপিয়া সে পোকাটার দিকে আসিতে লাগিল। সামনের পথের উপর বসিয়াছে, পাখার উপর শ্বেত ও রক্তচন্দনের ছিটার মতো বিন্দু বিন্দু দাগ। সুদর্শন পোকা, ঠিক পোকা নয়, ঠাকুর। দেখিতে পাওয়া অত্যন্ত ভাগ্যের কাজ। তাহার মার মুখে আরও অনেকের মুখে সে শুনিয়াছে। সে সন্তর্পণে ধুলার উপর বসিয়া পড়িল। পরে হাত একবার কপালে ঠেকাইয়া আর একবার পোকার কাছে লইয়া গিয়া বারবার দ্রুত বেগে আবৃত্তি করিতে লাগিল। সুদর্শন শুভালাভালি রেখো, সুদর্শন শুভালাভালি রেখো, সুদর্শন শুভালাভালি রেখো। পরে সে নিজের কিছু কথা মন্ত্রের মধ্যে জুড়িয়া দিল। অপুকে ভালো রেখো, মাকে ভালো রেখো, বাবাকে ভালো রেখো, ও পাড়ার খুড়িমাকে ভালো রেখো, নীরেনবাবুকে ভালো রেখো। আমার বিয়ে যেন ওইখানেই হয় সুদর্শন, রানু দিদির মতো বাজি বাজনা হয়। ভক্তের অর্ঘ্যের আতিশয্যে পোকাটা ধুলার উপর বিপন্নভাবে চক্রাকারে ঘুরিতেছিল। দুর্গা মনের স্বাদ মিটাইয়া প্রার্থনা শেষ করিয়া শ্রদ্ধার সহিত পাশ কাটাইয়া গেল। পাড়ার ভিতরকার পথে পথে মাথার উপর প্রথম ফাল্গুনের সুনীল, এমনকি অনেকটা ময়ূরকণ্ঠী রঙের আকাশ গাছপালার ফাঁকে ফাঁকে চোখে পড়ে। শেওড়া বনের মাঝখান দিয়া নদীর ঘাটে সরু পথ, সরু পথের দুধারেই আমবাগান। তপ্ত বাতাস, আম্র বাউলের মিষ্ট গন্ধে, বনে বনে মৌমাছি ও কাঁচপোকার গুঞ্জন রবে, ছায়াগহন আমবনে কোকিলের ডাকে স্নিগ্ধ হইয়া আসিতেছে। বাগানগুলি পার হইয়া চরকতলার মাঠ। ঘাসে ভরা মাঠে ছায়া পড়িয়া গিয়াছে। দুর্গা ঝোপের মধ্যে মধ্যে শেয়াকুল খুঁজিয়া বেড়াইতে লাগিল। শেয়াকুল এখন আর বড় থাকে না, শীতের শেষে ঝরিয়া যায়। ওই উঁচু ঢিবিতে ঝোপের মধ্যে একটা গাছে অনেক শেয়াকুল সেদিনও তো সে খাইয়া গিয়াছে, কিন্তু এখন আর নাই, সব ঝরিয়া গিয়াছে। গোলমরিচের মতো শুকনা শেয়াকুল ঘন ঝোপের তলা বিছাইয়া পড়িয়া আছে। এক ঝাঁক শালিক পাখি ঝোপের মধ্যে কিচকিচ করিতেছিল। দুর্গা নিকটে যাইতে উড়িয়া গেল। তাহার মনে খুশির আবার একটা প্রবল ঢেউ আসিল। উৎসবের নৈকট্য, রানুর দিদির বাঁশরে রাত জাগা ও গান শুনিবার আশা। খুশিতে তাহার ইচ্ছা হইল সে মাঠের এধার হইতে ওধার পর্যন্ত ছুটিয়া বেড়ায়। একবার সে হাত দুটা ছড়াইয়া ডানার মতো লম্বা করিয়া দিয়া খানিকটা ঘুরপাক খাইয়া খাইয়া খানিকটা ছুটিয়া গেল। সে উড়িতে চায়, শরীর তো হালকা জিনিস, হাত ছড়াইয়া ডানার মতো বাতাস কাটিতে কাটিতে যদি যাওয়া হইত। শুধু শব্দ করিবার আনন্দে সে শুকনো ঝরা পাতার রাশির ওপর ইচ্ছা করিয়া জোরে জোরে পা ফেলিয়া মচমচ শব্দ করিতে করিতে চলিল।
পাতা ভাঙিয়া গিয়া শুকনা শুকনা ধুলা মিশানো, খানিকটা সোঁদা সোঁদা, খানিকটা তিক্ত গন্ধে জায়গাটা ভরিয়া গেল। সামনে একটু দূরে সোনাডাঙ্গার মাঠের দিকে যাইবার কাঁচা সড়ক। একখানা গরুর গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দে মাঠের পথের দিকে যাইতেছে। টাটকা কাটা কঞ্চির ঘেরা বাঁধিয়া তাহার উপর কাঁথা ও ছেঁড়া লাল নকশাপার কাপড় ঘিরিয়া ছই তৈয়ারি করিয়াছে। ছইয়ের মধ্যে কাহাদের একটা ছোট মেয়ে একঘেয়ে একটানা ছেলে মানুষ ধরনে কাঁদিতে কাঁদিতে যাইতেছে। কোন গায়ের চাষাদের মেয়ে বোধ হয় বাপের বাড়ি হইতে শ্বশুর বাড়ি চলিয়াছে। দুর্গা অবাক হইয়া এক দৃষ্টে গাড়িখানার দিকে চাহিয়া রহিল। বিয়ের পর মা বাবা অপু সব ছাড়িয়া এইরকম কোথায় কত দূরে চলিয়া যাইতে হইবে হয়তো। যখন তখন সেখান হইতে তাহারা আসিতে দিবে কি, সে এতক্ষণ একথা ভাবিয়া দেখে নাই। এই বাগান, বাসক ফুলের ঝাড়, রাঙি গাইটা, উঠানের কাঁঠাল তলাটা যাহা সে এত ভালোবাসে, এই শুকনো পাতার গন্ধ, ঘাটের পথ, এইসব ছাড়িয়া যাইতে হইবে চিরকালের জন্য। ছইয়ের মধ্যে ছোট্ট মেয়েটা বোধ হয় সেই দুঃখেই কাঁদিতেছে। কাঁচা সড়কটা ছাড়াইয়া আর একটা ছোট্ট পোড়ো মাঠ পার হইলে নদী। ওপারের জেলেরা কি মাছ ধরিতেছে, খয়রা। এপারে আসিলে 2 পয়সার মাছ কিনিয়া লইয়া বাড়ি ফিরিত। অপু খয়রা মাছ খাইতে বড় ভালোবাসে। বাড়ি ফিরিয়া সন্ধ্যার পর সে অনেকক্ষণ ধরিয়া পুতুলের বাক্স গোছাইল। ঘরের মেঝেতে তাহার মা তেল পুড়িতে গিয়া অনেকটা কেরোসিন তেল ফেলিয়া দিয়াছে। তাহার গন্ধ বাহির হইতেছে, হাওয়াটা যেন একটু গরম। পুতুল গুছানো প্রায় শেষ হইয়াছে। অপু আসিয়া বলিল, তুমি বুঝি আমার বাক্স থেকে ছোট্ট আরশিখানা বের করে নিয়েছিস দিদি? আরশি তো আমার, আমি তো আগে দেখতে পেয়েছিলাম, তক্তাপোষের নিচে পড়েছিল। যাও, আমি আরশি আমার বাক্সে রাখবো। বেটা ছেলে আবার আরশি নিয়ে কি হবে? বারে, তোমার আরশি বই কি? ওপাড়ার খুড়িমাদের বাড়ি থেকে মা তো কি বেরতোতে আরশি এনেছিল। আমি তো আগেই মার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। না দিদি, দাও। কথা শেষ করিয়াই সে দিদির পুতুলের বাক্সের কাছে বসিয়া পড়িয়া তাহার মধ্যে আরশি খুঁজিতে লাগিল। দুর্গা ভাইয়ের গালে এক চড় লাগাইয়া দিয়া বলিল, দুষ্ট কথাকার, আমি পুতুল গুছিয়ে রাখছি আর উনি হান্ডুল পান্ডুল করছেন। যা, আমার বাক্সে হাত দিতে হবে না তোমায়, দেবো না আমি আরশি। কিন্তু কথা শেষ না হইতেই অপু ঝাঁপাইয়া তাহার ঘাড়ের ওপর পড়িয়া তাহার রুক্ষ চুলের গোছা ধরিয়া টানিয়া আঁচড়াইয়া কামড়াইয়া তাহাকে অস্থির করিয়া তুলিল। কান্না আটকানো গলায় বলিতে লাগিল, কেন তুমি আমাকে মারবে? আমার লাগে না বুঝি? দাও আমায়, মাকে বলে দেব লক্ষ্মীর চুপড়ি থেকে আলতা চুরি করেছ। আলতা চুরির কথায় দুর্গা খেপিয়া গেল। ভাইয়ের কান ধরিয়া তাহাকে ঝাঁকুনি দিয়া উপরি উপরি পটাপট কয়েকটা চড় দিতে দিতে বলিল, আলতা নিয়েছি, আমি আলতা নিয়েছি। লক্ষ্মী ছাড়া দুষ্টু বাঁদর, আর তুমি যে লক্ষ্মীর চুবড়ির গা থেকে কড়িগুলো খুলে লুকিয়ে রেখেছ মাকে দেব বলে। চিৎকার, কান্না ও মারামারি শব্দ শুনিয়া সর্বজয়া ছুটিয়া আসিল। ততক্ষণে দুর্গা অপুর কান ধরিয়া তাহাকে মাটিতে প্রায় শোয়াইয়া ফেলিয়াছে। অপুও প্রাণপণে দুর্গার চুলের গোছা মুঠি পাকাইয়া টানিয়া এরূপ ধরিয়া আছে যে দুর্গার মাথা তুলিবার ক্ষমতা নাই। অপুর লাগিয়াছিল বেশি। সে কাঁদিতে কাঁদিতে বলিল, দেখো না মা, আমার আরশিখানা বাক্স থেকে বের করে নিজের বাক্সে রেখে দিচ্ছে না, এমন চড় মেরেছে গালে। দুর্গা প্রতিবাদ করিয়া বলিল, না মা, দেখো না আমার পুতুলের বাক্স গোছাচ্ছি, আর ও এসে সেগুলো সব। সর্বজয়া আসিয়া মেয়ের পিঠের ওপর দুম দুম করিয়া সজোরে কয়েকটি কিল বসাইয়া দিয়া বলিল, ধাড়ি মেয়ে, কেন তুই ওর গায়ে হাত দিবি যখন তখন? ওতে আর তোতে অনেক তফাৎ জানিস। আরশি আরশি, তোমার কোন পিণ্ডিতে লাগবে শুনি? কথায় কথায় উনি যান ওকে তেড়ে মারতে। মরণ আর কি, পুতুলের বাক্স রোসো। কথা শেষ না করিয়াই সে মেয়ের গুছানো পুতুলের বাক্স উঠাইয়া এক টান মারিয়া বাহির উঠানে ছুড়িয়া ফেলিয়া দিল। দুর্গার মুখ দিয়া কথা বাহির হইল না। পুতুলের বাক্স তাহার প্রাণ। দিনের মধ্যে 10 বার সে পুতুলের বাক্স গোছায়। পুতুল, রাংতা, ছোপানো কাপড়, আলতা, কত কষ্টে সংগ্রহ করা নাটফল, টিনমোড়া আরশিখানা, পাখির বাসা, সব অন্ধকার উঠানের মধ্যে কোথায় কি ছড়াইয়া পড়িল।
মা যে তাহার পুতুলের বাক্স এরূপ নির্মমভাবে ফেলিয়া দিতে পারে এ কথা কখনো সে ভাবিতে পারিত না। কত কষ্টে কত জায়গা হইতে জোগাড় করা কত জিনিস উহার মধ্যে। কোনো কথা বলিতে সাহস না করিয়া সে কেমন অবাক হইয়া রহিল। অপুর কাছেও বোধহয় শাস্তিটা কিন্তু বেশি কঠোর বলিয়াই ঠেকিল। সে আর কোনো কথা না বলিয়া চুপচাপ গিয়া শুইয়া পড়িল। রাত্রি অনেক হইয়াছে। মেঝেতে কেরোসিন তেলের গন্ধ বাহির হইতেছে। ঘরের মধ্যে বাঁশ বাগানের মশা বিনবিন করিতেছে। খানিকক্ষণ বসিয়া বসিয়া দুর্গা গিয়া চুপ করিয়া শুইয়া পড়িল। ভাঙা জানালা দিয়া ফাগুন জ্যোৎস্নার আলো বিছানায় পড়িয়াছে। পোড়ো ভিটার দিক হইতে ভুরভুর করিয়া লেবু ফুলের গন্ধ আসিতেছে। একবার তাহার মনে হইল উঠিয়া গিয়া পুতুলের বাক্সটা ও ছড়ানো জিনিসগুলো তুলিয়া আনে। কাল সকালে কি আর পাওয়া যাইবে? কত কষ্টের জিনিসগুলা, কিন্তু সাহস পাইল না। আনিতে গেলে মা যদি আবার মারে। অনেকক্ষণ কাটিয়া গেল। হঠাৎ সে গায়ের উপর কাহার হাত অনুভব করিল। অপু ভয়ে ভয়ে ডাকিল, দিদি। দুর্গা কোনো জবাব দিবার পূর্বেই অপু বালিশে মুখ গুঁজিয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। আমি আর করব না, আমার উপর রাগ করিস নে দিদি, তোর পায়ে পড়ি। কান্নার আবেগে তাহার গলা আটকাইয়া যাইতে লাগিল। দুর্গা প্রথমটা বিস্মিত হইল, পরে সে উঠিয়া বসিয়া ভাইয়ের কান্না থামাইবার চেষ্টা করিতে লাগিল। কাঁদিস নে, চুপ চুপ, মা শুনতে পেলে আবার আমায় বকবে। চুপ, কাঁদতে নেই। আচ্ছা, আমি রাগ করব না, কেঁদো না, ছি, চুপ। তাহার ভয় হইতেছিল অপুর কান্না শুনিলে মা আবার হয়তো তাহাকেই মারিবে। অনেক করিয়া সে ভাইয়ের কান্না থামাইল। পরে শুইয়া শুইয়া তাহাকে নানা গল্প, বিশেষত রানুর দিদির বিয়ের গল্প বলিতে লাগিল। এ কথা ও কথার পর অপু দিদির গায়ে হাত দিয়া চুপি চুপি বলিল, একটা কথা বলবো দিদি, তোর সঙ্গে মাস্টারমশাইয়ের বিয়ে হবে। দুর্গা লজ্জা হইল, সঙ্গে সঙ্গে তাহার অত্যন্ত কৌতূহলও হইল, কিন্তু ছোট ভাইয়ের কাছে এ সম্বন্ধে কোনো কথাবার্তা বলিতে তাহার সংকোচ হওয়াতে সে চুপ করিয়া রহিল। অপু আবার বলিল, খুড়িমা বলছিল রানুর মায়ের কাছে আজ বিকালে। মাস্টারমশাই নাকি অমত নেই। কৌতূহলের আবেগে চুপ করিয়া থাকা অসম্ভব হইয়া উঠিল। সে তাচ্ছিল্যের সুরে বলিল, হ্যাঁ বলেছিল। যা, তোর সব যেমন কথা। অপু প্রায় বিছানায় উঠিয়া বসিল। সত্যি বলছি দিদি, তোর গা ছুঁয়ে বলছি। আমি সেখানে দাঁড়িয়ে, আমাকে দেখি তো কথা উঠল। বাবাকে দিয়ে পত্তর লেখাবে, সেই মাস্টারমশাইয়ের বাবা যেখানে থাকেন সেখানে। মা জানে? আমি এসে মাকে জিজ্ঞেস করব ভাবলাম, ভুলে গিয়েছি। জিজ্ঞেস করব দিদি, মা বোধহয় শোনেনি। কাল খুড়িমা মাকে ডেকে নিয়ে বলবে বলছিল। পরে সে বলিল, তুই কত রেলগাড়ি চড়বি দেখিস, মাস্টারমশাইরা থাকেন এখান থেকে অনেক দূরে, রেলে যেতে হয়। দুর্গা চুপ করিয়া রহিল। সে রেলগাড়ির ছবি দেখিয়াছে। অপুর একখানা বইয়ের মধ্যে আছে। খুব লম্বা, অনেকগুলো চাকা, সামনের দিকে কল, সেখানে আগুন দেওয়া আছে, ধোঁয়া ওড়ে। রেলগাড়িখানা আগাগোড়া লোহার, চাকাও তাই, গরুর গাড়ির মতো কাঠের চাকা নয়। রেল লাইনের ধারে কোনো খড়ের বাড়ি নাই, থাকিতে পারে না, পুড়িয়া যায়। রেলগাড়ি যখন চলে তখন তাহার নল হইতে আগুন বাহির হয় কিনা। সে ভাইয়ের গায়ে হাত বুলাইয়া বলিল, তোকেও সঙ্গে করে নিয়ে যাব। তাহার পর দুজনেই চুপ করিয়া ঘুমাইবার জোগাড় করিল। ঘুমাইতে গিয়া একটা কথা বারবার দুর্গার মনে হইতেছিল। ঠাকুর সুদর্শন তাহার কথা শুনিয়াছেন। আজই তো সুদর্শনের কাছে সে। ঠাকুরের বড্ড দয়া, মা তো ঠিক কথা বলে। অপু বলিল, লীলাদির জন্য কেমন চমৎকার শাড়ি কেনা হয়েছে। আজ লীলাদির কাকা বিয়ের জন্য কিনে এনেছে রানাঘাট থেকে। সেজ জেঠিমা বললে বালুচরের শাড়ি। দুর্গা হাসি মুখে বলিল, একটা ছড়া জানিস? পিসি বলতো, বালুচরের বালুচরে একটা কথা কই, মোষের পেটে ময়ূর ছানা দেখে এলাম সই। ঊনবিংশ পরিচ্ছেদ। অপু কাউকে একথা এখনো বলে নাই, তাহার দিদিকেও না। যেদিন চুপি চুপি দুপুরে সে যখন তাহার বাবার ওই বই বোঝাই কাঠের সিন্দুকটা লুকাইয়া খুলিয়াছিল, সিন্দুকটার মধ্যে একখানা বইয়ের মধ্যেই
এই অদ্ভুত কথাটার সন্ধান পাইয়াছে। উঠানের উপর বাঁশঝাড়ের ছায়া তখন পূর্ব পশ্চিমে দীর্ঘ হয় নাই। ঠিক দুপুরে সোনাডাঙ্গার তেপান্তর মাঠের সেই প্রাচীন অশ্বত্থ গাছের ছায়ার মতো এক জায়গায় একরাশ ছায়া জমাট বাঁধিয়াছিল। একদিন সে দুপুরবেলা বাপের অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল। অধীর আগ্রহের সহিত সে এ বই ও বই খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কিনা দেখিতে লাগিল। একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। ইহার অর্থ কি, বইখানা কোন বিষয়ের, তাহা সে বিন্দু বিসর্গ বুঝিল না। বইখানা খুলিতেই একদল কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেল কাগজের নিচে হইতে বাহির হইয়া ঊর্ধ্বশ্বাসে যেদিকে দুই চোখ যায় দৌড় দিল। অপু বইখানা নাকের কাছে লইয়া গিয়া ঘ্রাণ লইল। গন্ধটায় কেবলই বাবার কথা মনে করাইয়া দেয়। যখনই এ গন্ধ সে পায় তখনই কি জানি কেন তাহার বাবার কথা মনে পড়ে। অত্যন্ত পুরানো মার্বেল কাগজের বাধাই করা মলাটের নানা স্থানে চটা উঠিয়া গিয়াছে। এই পুরানো বইয়ের উপরই তাহার প্রধান মোহ। সেজন্য সে বইখানা বালিশের তলায় লুকাইয়া রাখিয়া অন্যান্য বই তুলিয়া বাক্স বন্ধ করিয়া দিল। লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতেই একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা। হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় বটে, কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে এ কথা লেখা আছে সে পড়িয়া দেখিল। পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন, শকুনির ডিমের মধ্যে পারদ পুড়িয়া কয়েকদিন রৌদ্রে রাখিতে হয়, পরে সেই ডিম মুখের ভিতর পুড়িয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে বিচরণ করিবার ক্ষমতা প্রাপ্ত হয়। অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। আবার পড়িল, আবার পড়িল। পরে নিজের ডালা ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল। দিদিকে জিজ্ঞাসা করে, শকুনিরা বাসা বাঁধে কোথায় জানিস দিদি? তাহার দিদি বলিতে পারে না। সে পাড়ার ছেলেদের সতু, নীলু, কিনু, পটল, ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে। কেউ বলে সে এখানে নয়, উত্তর মাঠে উঁচু গাছের মাথায়। তাহার মা বকে, এই দুপুরবেলা কোথায় ঘুরে বেড়াস? অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে। বইখানা খুলিয়া সেই জায়গাটা আবার পড়িয়া দেখে। আশ্চর্য, এত সহজে উড়িবার উপায়টা কেউ জানে না। হয়তো এই বইখানা আর কাহারও বাড়ি নাই, শুধু তাহার বাবারই আছে। হয়তো এই জায়গাটা আর কেহ পড়িয়া দেখে নাই, শুধু তাহারই চোখে পড়িয়াছে এতদিনে। বইখানার মধ্যে মুখ গুজিয়া আবার সে আঘ্রাণ লয়। সেই পুরানো পুরানো গন্ধটা। এই বইয়ে যাহা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না। পারদের জন্য ভাবনা নাই। পারদ মানে পাড়া, সে জানে। আয়নার পেছনে পাড়া মাখানো থাকে। একখানা ভাঙা আয়না বাড়িতে আছে, উহা জোগাড় করিতে পারিবে এখন। কিন্তু শকুনির ডিম এখন সে কোথায় পায়? দুপুরে খাওয়া দাওয়ার পরে একদিন তাহা দিদি ডাকে, আয় শোন অপু, মজা দেখবি আয়। পরে সে এক মুঠো পাতের ভাত লইয়া বাড়ির খিড়কি দোরের বাঁশবাগানে গিয়া হাঁক দেয়। আয় ভুলো তু। ডাক দিয়াই দুর্গা ভাইয়ের দিকে হাসি হাসি মুখে চুপ করিয়া চাহিয়া থাকে, যেন কি অপূর্ব রহস্যপুরী দুয়ার এখনই তাহাদের চোখের সামনে খুলিয়া যায়। হঠাৎ কোথা হইতে কুকুরটা আসিয়া পড়িতেই দুর্গা হাত তুলিয়া বলিয়া ওঠে, ওই এসেছে, কোত্থেকে এলো দেখলি? খুশিতে সে হিহি করিয়া হাসে। রোজ রোজ এই কুকুরকে ভাত খাওয়ানোর ব্যাপারে দুর্গার আমোদ হয় ভারী। তুমি হাঁকো, কেউ কোথাও নাই, চারিদিক চুপ। ভাত মাটিতে নামাইয়া দুর্গা চোখ বুজিয়া থাকে। আশা ও কৌতূহলের ব্যাকুলতায় বুকের মধ্যে ঠিপ ঠিপ করে। মনে মনে ভাবে, আজ ভুলো আসবে না বোধ হয়। দেখি দেখি কোত্থেকে আসে, আজ কি আর শুনতে পেয়েছে? হঠাৎ ঘন ঝোপে একটা শব্দ ওঠে। চক্ষের নিমেষে বন জঙ্গলের লতা পাতা ছিঁড়িয়া খুঁড়িয়া হাঁপাইতে হাঁপাইতে ভুলো কোথা হইতে নক্ষত্র বেগে আসিয়া হাজির।
অমনি দুর্গার সমস্ত গা দিয়া একটা কিসের স্রোত বহিয়া যায়। বিস্ময় ও কৌতুকে তাহার মুখ চোখ উজ্জ্বল দেখায়। মনে মনে ভাবে, ঠিক শুনতে পায় তো, আসে থেকে। আচ্ছা, কাল একটু চুপি চুপি ডেকে দেখব দেখি, তাও শুনতে পাবে। এই আমোদ উপভোগ করিতে সে মায়ের বকুনি সহ্য করিয়াও রোজ খাইবার সময় নিজে বরং কিছু কম খাইয়া কুকুরের জন্য কিছু ভাত পাতে সঞ্চয় করিয়া রাখে। অপু কিন্তু দিদির কুকুর ডাকিবার মধ্যে কি আমোদ আছে তাহা খুঁজিয়া পায় না। দিদির ওসব মেয়েলি ব্যাপারের মধ্যে সে নাই। অধীর আগ্রহে ভোজনরত শীর্ণ কুকুরটার দিকে সে চাহিয়াও দেখে না, শুধু শকুনির ডিমের কথা ভাবে। অবশেষে সন্ধান মিলিল। হিরু নাপিতের কাঁটালতলায় রাখালেরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনিতে যায়। অপু গিয়া তাহাদের পাড়ার রাখালকে বলিল, তোরা কত মাঠে মাঠে বেড়াস, শকুনির বাসা দেখতে পাস? আমার যদি একটা শকুনির ডিম এনে দিস, আমি 2 পয়সা দেব। দিন 4 পরেই রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া তাহাকে ডাকিয়া কোমরের থলি হইতে 2টা কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল, এই দেখো ঠাকুর, এনেছি। অপু তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলিল, দেখি। পরে আহ্লাদের সহিত উল্টাইতে পাল্টাইতে বলিল, শকুনির ডিম, ঠিক তো? রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করিল। ইহা শকুনির ডিম কি না এ সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নাই। সে নিজের জীবন বিপন্ন করিয়া কোথাকার কোন উঁচু গাছের মগডাল হইতে ইহা সংগ্রহ করিয়া আনিয়াছে, কিন্তু 2 আনার কমে দিবে না। পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল। বলিল, 2 পয়সা দেব, আর আমার কড়িগুলো নিবি? সব দিয়ে দেব, 1 টিনের ঠোঙা কড়ি, সব। এই এত বড় বড় সোনা গেটে, দেখবি, দেখাবো। রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক হুঁশিয়ার বলিয়া মনে হইল। সে নগদ পয়সা ছাড়া কোনো রকমেই রাজি না। অনেক দর দস্তুরের পর আসিয়া 4 পয়সায় দাঁড়াইল। অপু দিদির কাছে চাহিয়া চিন্তিয়া 2টা পয়সা জোগাড় করিয়া তাহাকে চুকাইয়া দিয়া ডিম 2টি লইল। তাহা ছাড়া রাখাল কিছু করিও লইল। এই কড়িগুলা অপুর প্রাণ। অর্ধেক রাজত্ব ও রাজকন্যার বিনিময়েও সেই কড়ি কখনো হাতছাড়া করিত না অন্য সময়। কিন্তু আকাশে উড়িবার আমোদের কাছে কি আর বেগুন বিচি খেলা। ডিমটা হাতে করিয়া তাহার মনটা যেন ফু দেওয়া রবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল। সঙ্গে সঙ্গে যেন একটা সন্দেহের ছায়া তাহার মনে আসিয়া পৌঁছিল। এটুকু এতক্ষণ ছিল না, ডিম হাতে পাওয়ার পর হইতে যেন কোথা হইতে ওটুকু দেখা দিল খুব অস্পষ্ট। সন্ধ্যার আগে আপন মনে নেড়াদের জামগাছের কাটা গুড়ির ওপর বসিয়া সে ভাবিতে লাগিল, সত্যি সত্যি উড়া যাইবে তো? সে উড়িয়া কোথায় যাইবে? মামার বাড়ির দেশে? বাবা যেখানে আছে সেখানে? নদীর ওপারে শালিক পাখি ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারাটা যেখানে উঠিয়াছে ওইখানে? সেই দিনই কি তাহার পরদিন সন্ধ্যার একটু আগে দুর্গা সলিতার জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজিতেছিল। তাকের হাড়ি কলসির পাশে গোজা সলিতা পাকাইবার ছেঁড়া খোড়া কাপড়ের টুকরা তাল হাতড়াইতে হাতড়াইতে কি যেন ঠক করিয়া তাহার পিছন হইতে গড়াইয়া মেঝের উপর পড়িয়া গেল। ঘরের ভিতর অন্ধকার, ভালো দেখা যায় না। দুর্গা মেঝে হইতে উঠাইয়া লইয়া বাহিরে আসিয়া বলিল, ও মা, কিসের 2টো বড় বড় ডিম এখানে? পড়ে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে। দেখেছো কি পাখি ডিম পেড়েছে ঘরের মধ্যে মা? তাহার পর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। অপু সেদিন রাত্রে খাইল না। কান্না, হই হই কাণ্ড। তাহার মা ঘাটে গল্প করে, ছেলেটার যে কি কাণ্ড! ও মা, এমন কথা তো কখনো শুনিনি। শুনেছ সেজ ঠাকুরজি? শকুনির ডিম নিয়ে নাকি মানুষে উঠতে পারে। ওই ওদের বাড়ির রাখাল ছোড়াটা বদমায়েশের ধাড়ি, তাকে বুঝি বলেছে। সে কোত্থেকে 2টো কাগের না কিসের ডিম এনে বলেছে, এই নেও শকুনির ডিম। তাই নাকি আবার 4 পয়সা দিয়ে কিনেছে তার কাছে। ছেলেটা যে কি বোকা, সে আর তোমার কাছে কি বলবো সেজ ঠাকুরজি? কি করি যে ছেলেকে নিয়ে আমি। কিন্তু বেচারি সর্বজয়া কি করিয়া জানিবে? সকলেই তো কিছু সর্বদর্শন সংগ্রহ পড়ে নাই, বা সকলেই কিছু পারদের গুণও জানে না।
আকাশে তাহা হইলে তো সকলেই উড়িত।